ভ্রমণবিলাসী বাঙালির কাছে দীপুদার গুরুত্ব অপরিসীম। এই দীপুদা আর কেউ নন, আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় 3 গন্তব্যস্থল দীঘা, পুরী আর দার্জিলিং। এই দীঘা বা মন্দারমণি যাওয়ার পথে কোলাঘাট পেরিয়ে নন্দকুমার পৌঁছানোর আগেই তমলুক জায়গাটা পড়ে। জানেন কি, এই তমলুক বা আদি নাম তাম্রলিপ্ত আসলে কয়েক হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে। মহাভারতের যুগ থেকে শুরু, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য হয়ে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনেরও সাক্ষী এই তমলুক। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, আজ কোথাও এই ইতিহাসের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া খুব মুশকিল। আজ সেই ইতিহাস আর পুরা কাহিনীর বিস্মৃতির তলে লুকিয়ে থাকা কিছু অসাধারণ মণিমাণিক্য নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই হিস্ট্রি এপিসোডে। পুরা কাহিনী বলে, শ্রীকৃষ্ণ যখন তার গোপিনীদের সাথে দুষ্টুমিতে মগ্ন হয়েছিলেন, সেই দুষ্টুমি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যা দেখে সূর্যদেব নিজেই নাকি লজ্জাতে তামার বর্ণ ধারণ করেছে। অশোকের কলিঙ্গ অভিযানের কারণই ছিল তাম্রলিপ্তর মতো একটা বাণিজ্যিক বন্দরকে অধিকারে আনা। এখানের থেকেই অশোক সিংহলে ধর্মদূত হিসাবে পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন বোধিবৃক্ষের বীজ নিয়ে। গ্রিক রোমান ভাষাতে লেখা পেরিপ্লাসে গঙ্গার মোহনাতে একটি জায়গার উল্লেখ আছে, যেটা সেই সময়ের মেরিটাইম রুটের জলপথে বাণিজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। নেতাজির এই সভা অর্গানাইজ করতে তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এগিয়ে এসেছিল। তমলুকের রেফারেন্স আমরা ইভেন অথর্ব বেদেও দেখতে পাই। পুরা কাহিনী বলে, শ্রীকৃষ্ণ যখন তার গোপিনীদের সাথে দুষ্টুমিতে মগ্ন হয়েছিলেন, সেই দুষ্টুমি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যা দেখে সূর্যদেব নিজেই নাকি লজ্জাতে তামার বর্ণ ধারণ করেছিলেন, আর সেই তাম্র বর্ণ আলো এসে পড়েছিল এই তাম্রলিপ্তর বুকে। দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীকে বলে, কলিঙ্গাস তাম্রলিপ্তশ্চ পট্টনাধিপতিস্তুথা মদ্ররাজস্থুতা শল্যহ সহপুত্র মহারথ। হে ভগিনী, দেখো কলিঙ্গ তাম্রলিপ্ত, পত্তনাধিপতি মদ্ররাজ আর তার পুত্র শল্যর মতো মহারথীরা উপস্থিত। মহাভারতের ভীষ্ম পর্বতে সঞ্জয় এই তাম্রলিপ্তর নাম মেনশন করে ধৃতরাষ্ট্রকে বলেন যে পুণ্যবতী নদীর শহর এই তাম্রলিপ্ত, আর এখানকার মহান রাজা ময়ূরধ্বজ অত্যন্ত বীর্যশালী আর সাথে খুব দয়ালু আর প্রজাবৎসল। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের পর কৃষ্ণ তাকে উপদেশ করেন যে অশ্বমেধ যজ্ঞ আয়োজন করতে, যাতে রাজাধিরাজ হিসাবে যুধিষ্ঠিরের স্থানটা ভারতবর্ষের বুকে মজবুত হয়। কিন্তু মণিপুরে পাণ্ডবদের বাহিনীর পরাজয় ঘটে, বভ্রুবাহনের হাতে আর অর্জুনের মৃত্যু হয়। বভ্রুবাহন বা অর্জুন কেউই জানতো না যে বভ্রুবাহন আসলে অর্জুনেরই পুত্র, আর অর্জুনের একমাত্র পুত্র যে কুরুক্ষেত্র যুদ্ধ শেষেও জীবিত ছিল। মাতা চিত্তাঙ্গদা আর মাতামহ মণিপুরের রাজার সঙ্গেই থেকে যাবার জন্য অর্জুনের সাথে বভ্রুবাহনের কোনোদিন দেখাই হয়নি। এই যুদ্ধে অর্জুনের সাথে মৃত্যু হয় বৃষকেতুরও। এই বৃষকেতু হলো কর্ণর পুত্র। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পাণ্ডবরা যখন জানতে পারল যে কর্ণ তাদের জ্যেষ্ঠ ভ্রাতা, অনুশোচনাতে দগ্ধ হয়ে যুধিষ্ঠির মাতা কুন্তিকে অভিশাপ দেন যে ভবিষ্যতে কোনো নারী কোনো কথা কখনো লুকিয়ে রাখতে পারবে না। কর্ণপুত্র বৃষকেতু যখন তার পিতা কর্ণর মতো সূর্য প্রণামে রত ছিল, তখন প্রণাম শেষে অর্জুন তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আর তাকে নিজ পুত্র হিসাবে অ্যাডপ্ট করে। বলা হয় এই বৃষকেতুই হলো লাস্ট পার্সন যার কাছে ছিল কৃষ্ণর আশীর্বাদের দিব্য অস্ত্র। কিন্তু তা সত্ত্বেও বৃষকেতু আর অর্জুনের দুজনেরই মৃত্যু হলো বভ্রুবাহনের হাতে। যখন বভ্রুবাহন জানতে পারল যে তার হাতে তার পিতা আর দত্তক ভাইয়ের মৃত্যু হয়েছে, তখন সে অনুশোচনাতে ভেঙে পড়ে। যাই হোক, অর্জুনের আরেক স্ত্রী নাগা রাজকন্যা উলুপির জাদু পাথর নাগমণির সাহায্যে কৃষ্ণ আবার অর্জুন আর বৃষকেতুকে বাঁচিয়ে তুলতে সক্ষম হয়।
এই গল্পটা কেন বললাম সেটা এক্ষুনি পরিষ্কার হবে। মণিপুর থেকে পাণ্ডব বাহিনীর অশ্বমেধের ঘোড়া অঙ্গবঙ্গ মানে আসাম আর বাংলাতে অপ্রতিহত থেকে আবার পরাজয়ের সম্মুখীন হতে হলো বঙ্গ আর কলিঙ্গ সীমানাতে তাম্রলিপ্ততে এসে। এখানে রাজা ময়ূরধ্বজের পুত্র প্রবল পরাক্রমশালী তাম্রধ্বজের হাতে এক এক করে বৃষকেতু আর বভ্রুবাহন পরাজিত হয়। সেই পরাক্রমশালী বভ্রুবাহন যার কথা একটু আগে বললাম, তার সাথে পরাজিত হলো সাত্যকী, যৌবনাশ্ব, প্রদ্যুম্নর মতো বড় বড় সেনাপতিরা এবং শেষে ভীম আর অর্জুন। বিস্মিত অর্জুন জিজ্ঞেস করলো সখা কৃষ্ণকে, তাম্রধ্বজের এই পরাক্রমের কারণ কি? কৃষ্ণ বলেন, পিতা ময়ূরধ্বজ হলেন অত্যন্ত কৃষ্ণ ভক্ত, আর তার ভক্তি গুণে রাজপুত্র তাম্রধ্বজ এত পরাক্রমশালী। এরপর অর্জুন আর কৃষ্ণ দুই সাধারণ ব্রাহ্মণ বেশে ময়ূরধ্বজের সাথে সাক্ষাৎ করেন আর ময়ূরধ্বজের পরীক্ষা নেবার জন্য গল্প ফেদে বলেন যে ব্রাহ্মণ রূপী কৃষ্ণর পুত্র এক দুষ্ট রাক্ষসের হাতে বন্দী, সেই রাক্ষসের থেকে পুত্রকে তখনই মুক্ত করতে পারবে যখন রাজা ময়ূরধ্বজের শরীরের অর্ধাংশ সেই রাক্ষসের কাছে এনে দেওয়া হবে। শুনে ময়ূরধ্বজের স্ত্রী বললেন অর্ধাঙ্গিনী হিসাবে তিনি আত্মদানে প্রস্তুত। রাজা তাকে বিরত করে নিজের শরীর উৎসর্গ করতে রাজি হলেন। কৃষ্ণ রাজা রানীর এই ডিভোশন দেখে নিজের রূপ ধারণ করে সর্বসমক্ষে আত্মপ্রকাশ করেন। আপ্লুত ময়ূরধ্বজ রাজ্যের দায়িত্ব পুত্র তাম্রধ্বজের হাতে সমর্পণ করে নিজে কৃষ্ণের অনুগামী হন। তাম্রধ্বজের রাজত্বকালে তাম্রদীপ্তর প্রভূত বিকাশ ঘটে। কথিত আছে ভীম এখানে কালীর উপাসনা শুরু করেন। সেই প্রথা অনুযায়ী পরবর্তীকালে ময়ূর বংশের রাজা এখানে বর্গভীমা কালী মন্দির স্থাপন করেন। এই অঞ্চলে এখনো প্রতি বছর ভীম মেলা অনুষ্ঠিত হয়, আর বর্গভীমা মন্দির সতীর 51 পীঠের এক পীঠ। শক্তির পূজারী তাম্রলিপ্ত ব্রিটিশ রাজের বিরুদ্ধেও জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কথিত আছে বিপ্লবী ক্ষুদিরাম বসু নাকি এই বর্গভীমা মন্দিরেই পুজো দিতে আসতেন। সেই গল্পে পরে আসছি। ফিরে আসছি প্রাচীনকালের ইতিহাসে। মার্কণ্ড পুরাণ, ব্রহ্মপুরাণে এই জায়গার রেফারেন্স পাওয়া যায়। দেবাদিদেব মহাদেব ব্রহ্মার পুত্র দক্ষকে হত্যা করেন, কিন্তু সেই ছিন্ন মস্তক কিছুভাবেই মহাদেবের হাত থেকে আলাদা করা যাচ্ছিল না। সব দেবকুলের পরামর্শ অনুযায়ী সারা পৃথিবী প্রদক্ষিণ করেও সেই মুন্ড তার হস্তচ্যুত হলো না। তখন মহাদেব বিষ্ণুদেবের শরণাপন্ন হলেন। বিষ্ণু তখন বলেন যে তাম্রলিপ্ত নামে এক মহাতীর্থ আছে যেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠে গমন করে। সেই কথা শুনে শিব তাম্রলিপ্তর বর্গভীমা মন্দির আর জিষ্ণু নারায়ণের মন্দিরের মাঝে শীর্ণ সায়রে মানে এক ছোট্ট জলাশয় অবগাহন করেন, আর তারপরই দক্ষর মুন্ড তার হাত থেকে মুক্ত হয়। পুরাণ বা মহাভারতের ঘটনার সত্যাসত্য বিচার করা সম্ভব না হলেও এটুকু পরিষ্কার যে যখন মহাভারত লিপিবদ্ধ হয়েছে মানে আজ থেকে 5000 বছর আগেও এই জায়গার অস্তিত্ব ছিল। কোথাও তমালিনী বা কোথাও তমলিপ্তি বা কোথাও তমলিটি বা কোথাও বিভাস এই নামে রেফার করা হয়েছে ব্রিটিশ ডকুমেন্টে, যা ফাইনালি তমলুক নামে সেটেল ডাউন করে। হিস্টোরিয়ান মার্কেন্ডেল, স্যার ডব্লিউ হান্টার ছাড়াও শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাতেও তমলুক নামই পাওয়া যায়। অনুমান করা হয় নিকটবর্তী ঘাটশিলা খনি থেকে পাওয়া তামার রপ্তানি হতো এই তাম্রলিপ্ত থেকে, যেটা আদিকালে সমুদ্রের পাশে একটা অত্যন্ত বিজি পোর্ট ছিল যা সুদূর মিডল ইস্ট বা মেডিটেরিয়ান সি এবং আফ্রিকা পর্যন্ত কানেক্টেড ছিল। আবার ইস্ট এশিয়া মানে জাভা, সুমাত্রা মানে প্রেজেন্ট ডে ইন্দোনেশিয়া, সুবর্ণভূমি মানে প্রেজেন্ট ডে থাইল্যান্ডের সাথেও জলপথে কানেক্টেড ছিল। শুধু তামাই নয়, রূপনারায়ণের তীরবর্তী এই পোর্ট টাউন ভারতের বৈদেশিক বাণিজ্যের একটা প্রাইম হাব ছিল বলা যেতে পারে। পরবর্তীকালে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তনের কারণে গঙ্গা ডেল্টা রিজিয়নের একটা ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, আর তাই তমলুক অনেকটা ল্যান্ডের ভেতরে প্রবেশ করে যায়। পুরাণ মহাভারত ছাড়াও প্রাচীন সাহিত্য যেমন বরাহ মিহিরের বৃহৎ সংহিতাতেও তাম্রলিপ্তর নাম পাওয়া যায়। মহাবীর জৈনের মৃত্যুর বেশ কিছু কাল পরে তাম্রলিপ্ততে জৈন ধর্মের প্রভাব দেখা যায়।
ডক্টর পিসি বাগচির বক্তব্য অনুযায়ী তাম্রলিপ্ত হয়েই দক্ষিণবঙ্গে শুধু জৈন ধর্মের প্রভাব ঘটে তাই নয়, সমুদ্রপথে সিংহল মানে প্রেজেন্ট ডে শ্রীলঙ্কাতেও জৈন ধর্মের প্রসার ঘটে। পরবর্তীকালে এখানে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায় যখন এই বন্দর নগরটি মহারাজ অশোকের অধীনস্থ হয়। এর আগে তাম্রলিপ্ত কলিঙ্গ রাজের অধীনে ছিল এবং কিছু ঐতিহাসিকের মতে অশোকের কলিঙ্গ অভিযানের কারণই ছিল তাম্রলিপ্তর মতো একটা বাণিজ্যিক বন্দরকে অধিকারে আনা। যাই হোক, অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর এখানে বৌদ্ধ ফিলোসফির প্রসার ঘটে। এখানের থেকেই অশোক সিংহলে ধর্মদূত হিসাবে পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন বোধিবৃক্ষের বীজ নিয়ে। সিংহলের মানে এখনকার শ্রীলঙ্কার প্রাচীন সাহিত্য দীপবংশ অ্যান্ড মহাবংশতে আমরা তমলুকের কথা দেখতে পাই। মহাবংশতে বলা আছে তাম্রলিপ্ত থেকে 7 দিন লেগেছিল জলপথে সিংহলে পৌঁছতে। 1781-এ গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী তমলুককে বৌদ্ধ বন্দর এবং বাণিজ্যের কেন্দ্রস্থল বলে অভিষিক্ত করা হয়। এক্সকাভেশনের সময় অনেক বৌদ্ধ আর্কিটেকচার, গোল্ড, সিলভার, কপার কয়েন্স পাওয়া যায়, যাতে বুদ্ধ মূর্তি, জাতকের গল্প দেখতে পাওয়া যায়। এশিয়াটিক সোসাইটির রিপোর্ট, মিস্টার ভানিস্টাটের রিপোর্ট, মিস্টার এইচ.বি. বেলেসের রিপোর্টেও বৌদ্ধ ইনফ্লুয়েন্সের অনেক বিস্তারিত তথ্য পাওয়া যায়। মৌর্য সাম্রাজ্যের পর গুপ্ত সাম্রাজ্য আর শুঙ্গ সাম্রাজ্যের সময়তেও পোর্ট টাউন হিসাবে ভারতের এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টে তমলুকের ইম্পর্টেন্স আরও বৃদ্ধি পায়। বঙ্গদেশের রাজা সিংহবাহুর পুত্র বিজয় সিংহ খ্রিস্টপূর্ব 477 অথবা 477 বিসিতে সিংহল অধিকার করেন। সেই সময় তথ্য অনুযায়ী বঙ্গদেশে জাহাজ নির্মাণ হতো আর বাঙালি জাতি নৌযুদ্ধেও পরাক্রমশালী ছিল। গ্রিক রোমান ভাষাতে লেখা পেরিপ্লাসে গঙ্গার মোহনাতে একটি জায়গার উল্লেখ আছে, যেটা সেই সময়ের মেরিটাইম রুটের মানে জলপথে বাণিজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যেটা ভারতকে সুদূর মধ্যপ্রাচ্য আর ভূমধ্য সাগরের সাথে মানে মিডল ইস্টার মেডিটেরিয়ান সি এর সাথে কানেক্ট করত। মেগাস্থেনিসের ইন্ডিকাতে তালুকটি নামে এক জাতির উল্লেখ পাওয়া যায়। হিস্টোরিয়ান মার্কেন্ডেলের মতে সেটা তাম্রলিপ্তবাসীদের কথাই বলা হয়েছে। মহারাজ অশোকের স্থাপিত চৈত্য বা স্তম্ভ তাম্রলিপ্ততে ছিল, আর তার রেফারেন্স পাওয়া যায় চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাংয়ের লেখাতে। তিনি তমলুককে তানমোলিটি বলে রেফার করেন। তিনি 10টি বৌদ্ধ মঠের কথা বলেন, এছাড়াও 50টি হিন্দু মন্দির ছিল। আরেক চাইনিজ ট্রাভেলার ফা হিয়েন তমলুকেই 2 বছর কাটিয়েছিলেন আর এখান থেকেই বৌদ্ধ ধর্মশাস্ত্রের পড়াশোনা করেছিলেন, আর তারপর এখান থেকেই জাহাজে সিংহলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ফা হিয়েনের লেখাতে 24টি বৌদ্ধ মঠের কথা পাওয়া যায়। এছাড়াও আই সিং নামে আরেক ট্রাভেলারের লেখাতেও তমলুকের রেফারেন্স পাওয়া যায়। তাদের বক্তব্য অনুযায়ী বঙ্গদেশটি 5টি প্রধান সেগমেন্টে ডিভাইডেড ছিল: কর্ণ সুবর্ণ বা ভাগলপুর, পুন্ড্র বা দিনাজপুর, কামরূপ বা আসাম, সমতট বা ঢাকা, তাম্রলিপ্ত বা অধুনা তমলুক। মেজর উইলফোর্ডের বক্তব্য অনুযায়ী তাম্রলিপ্তের রাজা চীনে দূত প্রেরণ করেন। সমস্ত ঐতিহাসিক তথ্য একটা জিনিসই পয়েন্ট করে যে তমলুক এনশিয়েন্ট ইন্ডিয়ার হার্ট অফ মেরিটাইম ছিল। W.W. হান্টার বলেছেন, ইন দ্য বুদ্ধিস্ট এরা বেঙ্গলি সেন্ট ওয়ার লাইক ফ্লিটস টু দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। বাঙালি জাতির একাধারে পরাক্রম আর বাণিজ্যিক উদ্যোগ মানে এন্টারপ্রেনারশিপের সাক্ষী এই তমলুকের ইতিহাস। এবার আসি রাজবংশের কথায়। 1403-এর আগে কোন রাজবংশ ছিল সেটা নির্ধারণ করার উপায় নেই। প্রথম দিকে রায় বংশ, যার সূত্রপাত বিদ্যাধর রায়ের থেকে। তারপর ময়ূরবংশীয় ক্ষত্রিয় রাজাদের রাজত্বকাল চলে বেশ কিছু বছর এবং তারপর কৈবর্ত বংশের রাজত্ব। মুঘল সম্রাট আকবরের সময় বাংলার সুবাদার ছিল টোডরমল। মুঘল রাজত্বে তমলুকে জমিদার হরি রায়ের কর্তৃত্ব স্থাপন হয়। 1706-এ মুর্শিদ কুলি খাঁ মেদিনীপুরকে বাংলাতে সামিল করলে বাংলার নবাবের অধীনে চলে আসে। মুঘল সাম্রাজ্যের আর বাংলার নবাবীর গোল্ডেন যুগের শেষ দিকে 1737-এ রাজা নরনারায়ণ রায়ের সময় এই জমিদারি আরও কনসলিডেটেড হয়। তমলুকের জমিদারির দক্ষিণে 2 তালুকে জমিদারের দেওয়ার নন্দকুমার একটি হাট বসান, যা আজও নন্দকুমার বলে পরিচিত।
এখানে যে বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায় তাতে বোঝা যায় যে এই জায়গা আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এক্সেল করেছিল। কাছাকাছি কোনো পাহাড় না থাকা সত্ত্বেও 50 ফিটের বেশি উঁচু প্রস্তরের মন্দির দেখা যায়, কোথাও 60 ফিটের বেশি খিলানের গোল ছাদ দেখা যায় পাথরের তৈরি। এগুলো থেকে সেই সময় ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টদের এক্সপার্টাইজই প্রুভড হয়। তমলুকের বিভিন্ন রাজবংশ এই শিল্প স্থাপত্যের গুণগ্রাহী ছিল। আর্কিওলজিস্ট পিসি দাশগুপ্ত তাম্রলিপ্ত শিল্পকলার প্রাইমারিলি টেরাকোটার উপর প্রচুর মূল্যবান তথ্য আমাদের দিয়ে গেছেন। অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামে একটি বিখ্যাত যক্ষিণীর স্কাল্পচার প্রিজার্ভ করা হয়েছে, যেটা এই তমলুক থেকেই খুঁজে বার করা হয়েছিল। কালো মাটি আর পোড়ামাটির মৃৎশিল্প বা পটারির কাজ ছাড়াও অসাধারণ সুন্দর টেরাকোটার কাজ এই তমলুকে দেখতে পাওয়া যায়। এই পোড়ামাটির কাজ প্রমাণ করে যে তমলুকের শিল্পকলার ঐতিহ্য ক্যালকোলিথিক এজ মানে কপার এজ মানে তাম্র যুগের থেকে প্রবাহমান, আর যার সময়কাল ছিল যিশুর জন্মের 4000 থেকে 2000 বছর আগে পর্যন্ত। তমলুকের মাটি খুঁড়ে পাওয়া কয়েন্সে গ্রিক রোমান মুদ্রাও পাওয়া গেছে, যার থেকে এটা সহজেই অনুমান করা যায় যে প্রাচীনকালে তমলুকের সাথে গ্রিস আর রোমেরও একটা স্টেডি বিজনেস কানেকশন ছিল। গ্রিক জিওগ্রাফার টলেমি তমলুককে তমালাইটস বলে রেফার করেছেন। তমলুক যে একটা এনসিয়েন্ট থ্রাইভিং আরবান সেটেলমেন্ট ছিল আর পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে ট্রেড রুটে কানেক্টেড ছিল, সেটা নিশ্চয়ই আর বুঝিয়ে দিতে হবে না। ত্রৈলোক্যনাথ রক্ষিতের তমলুক ইতিহাস আর যুধিষ্ঠির জানার বৃহত্তম তাম্রলিপ্তের ইতিহাস, এই দুটো বই থেকে তমলুকের ইতিহাস অনেকটাই পাওয়া যায়। এছাড়াও ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারও তমলুকের ইতিহাস নিয়ে বিস্তর কাজ করেছেন। অথচ জানলে অবাক হবেন যে এই তমলুক কিন্তু ইতিহাসের পাতা থেকে বিস্মৃতই ছিল। প্রথম এই জায়গার ইতিহাস খুঁজে বের করতে উৎসাহী হন শ্রী গৌরদাস বসাক, বা ইংরেজরা গৌরদাস বাইস্যাকও বলতেন তাকে। মাইকেল মধুসূদন দত্তর বন্ধু শ্রী গৌরদাস তমলুকের অ্যান্টিকুইটি নিয়ে একটি রিপোর্ট সাবমিট করেন এশিয়াটিক সোসাইটির কাছে ইন দ্য ইয়ার 1888, কিন্তু এশিয়াটিক সোসাইটি এই রিপোর্টকে খুব বেশি গুরুত্বই দেয়নি তখন। অ্যারাউন্ড দ্য সেম টাইম তমলুকের একজন স্থানীয় ব্যক্তি শ্রী উমাচরণ দীক্ষিত ব্যক্তিগত প্রচেষ্টাতে তমলুকের ইতিহাসকে লিপিবদ্ধ করা শুরু করেন। এনারা দুজনই বলা যেতে পারে প্রথম তমলুকের ইতিহাসকে ডকুমেন্ট করার ব্যাপারে ফার্স্ট ইনিশিয়েটিভটা নেন। কিন্তু তমলুককে কোনো রকম ইম্পর্টেন্স দিতে এশিয়াটিক সোসাইটির লেগে গেছিল আরও 30 ইয়ার্সেরও বেশি। 1921 নাগাদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিজে একটি রিপোর্ট তৈরি করে তমলুকের উপর। স্যার গুরু সদয় দত্ত, টি.এন. রামাচন্দ্রন এবং কে.এন. দীক্ষিত ফার্স্ট আর্কিওলজিক্যাল ডিগিং প্রসেসটা শুরু করেন। এরও 20 ইয়ার্স মানে 1940 ইয়ারে যে আর্টিফ্যাক্টসগুলো পাওয়া যায় তার মধ্যে ছিল টেরাকোটার আর্ট, পটারিজ, কয়েন্স, যেগুলো 300 বিসির মানে যিশুর জন্মের 300 ইয়ার্স আগে। এর পরের এক্সকাভেশন শুরু হয় 1954-55 নাগাদ আন্ডার দ্য সুপারভিশন অফ এম.এন. দেশপান্ডে, আর তারপরের এক্সকাভেশন হয় 1970-74 নাগাদ শ্রী এস.কে. মুখার্জির সুপারভিশনে। মানে বলতে গেলে শ্রী গৌরদাস বসাকের প্রথম কাজের পর 1 সেঞ্চুরির কাছে কেটে গেছিল তমলুকের ইতিহাসকে একটু প্রপারভাবে আর্কিওলজিক্যালি স্টাডি করতে। ভারতের স্বাধীনতা সংগ্রামে এক স্বতন্ত্র ভূমিকা পালন করেছে তমলুক রাজবাড়ি। তমলুক রাজবাড়ি চিরকালই ব্রিটিশ বিরোধী ছিল। রানী কৃষ্ণপ্রিয়ার সময় থেকে ব্রিটিশ বিরোধী শক্তি রাজবাড়ির অন্দরে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রাজা সুরেন্দ্র নারায়ণের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, আর অবিভক্ত তমলুক মহকুমার প্রথম সভাতে তিনি সভাপতিত্ব করেন। 1930-তে আইন অমান্য আন্দোলনের সময় সুরেন্দ্র নারায়ণ রায় মুখ্য ভূমিকা নেন আর আন্দোলনকারীদের জন্য নিজের জমিদার বাড়ির এক অংশ ছেড়ে দেন। আন্দোলনকারী সতীশ সামন্ত আর সুশীল কুমার ধারা এই সময় রাজবাড়ি থেকে আন্দোলন পরিচালনা করেছিলেন। এই আন্দোলনে লবণ আইন ভঙ্গ করার জন্য নবঘাট পর্যন্ত গিয়েছিলেন। আর এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য রাজা সুরেন্দ্র নারায়ণ রায় আর তার পুত্র ধীরেন্দ্র নারায়ণ রায় দুজনেই গ্রেপ্তার হন আর 1 বছর কারাদণ্ড ভোগ করেন। অপর পুত্র হরেন্দ্র নারায়ণকে ব্রিটিশ গভর্নমেন্ট তমলুক ছাড়ার নির্দেশ দিল। তিনি লুকিয়ে তমলুকেই থেকে যান আর সেখান থেকেই তিনি স্বদেশীদের নানাভাবে সাহায্য করতে লাগলেন।
1938-এ তৎকালীন কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু তমলুকে সভা করতে এলে তাকে সভা করার অনুমতি দেয়নি ব্রিটিশ গভর্নমেন্ট। কংগ্রেস নেতা মহেন্দ্রনাথ মাইতি শরণাপন্ন হন রাজা সুরেন্দ্র নারায়ণের কাছে, আর রাজবাড়ির অন্দরে সভা অনুষ্ঠিত হয়, যা অত্যন্ত সাকসেসফুল হয়েছিল। নেতাজির এই সভা অর্গানাইজ করতে তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এগিয়ে এসেছিল। 1942 অগাস্টে ভারত ছাড়ো আন্দোলনেও তমলুক রাজবাড়ির মেম্বাররা যেমন কুমারেন্দ্র নারায়ণের পার্টিসিপেশন দেখা যায়। এই সময়তেই তমলুক জাতীয় সরকার একটা প্যারালাল গভর্নমেন্ট ফর্ম করা হয়। তমলুকের অনুশীলন সমিতির আখড়াও এই রাজবাড়িতেই ছিল, আর তমলুক রামকৃষ্ণ মিশনও স্বদেশী আন্দোলনে বিশেষ ভূমিকা নেয়। বলা হয় মাতঙ্গিনী হাজরা, কাজী নজরুলের মতো ব্যক্তিত্বদের এখানে নিয়মিত যাতায়াত ছিল। আজ হয়তো এই সব ইতিহাস হারিয়ে গেছে জনমানুষের ভিড়ে আর আমাদের বিস্মৃতির অতলে, কিন্তু কোনোদিন যদি দীঘা বা মন্দারমণি যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়ে যান তমলুকের মাটিতে, জানবেন আপনাকে চারদিক থেকে ঘিরে রয়েছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। এই মাটি যদি কথা বলতো তাহলে হয়তো বয়ে নিয়ে আসতো সহস্রাব্দ পুরানো কত না জানা গল্প, আমাদের শিকড়ের ছোঁয়া নিয়ে, আমাদের ধমনীতে যেই রক্ত বইছে তার সূত্র খুঁজে নিয়ে। আজকের মতো হিস্ট্রি এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আবার রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।